হচ্ছে স্যারেদেরকে বলে দিব একটু ভালোভাবে চেক করতে। স্যারেরা চেক করেন, তারপরেও তো স্যাররা বলেছেন যে আমরা ক্লাসে ওটা হচ্ছে ফিডব্যাক নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি হচ্ছে নেক্সট ক্লাসে থাকতেছি, মানে তো আমি আমি স্যারের বলতে কাছে চাচ্ছি শুনবো। যে আমাদের যে গাইডলাইন টিচার আছে জি, জি। ওনার ওনার হোয়াটসঅ্যাপ আইডিতে যদি বাচ্চারা সবাই সবার আইডি থেকে পড়া পাঠাইতো তাহলে মনে হয় ভালো হইতো। এভাবে গ্রুপে বাচ্চারা একজন আরেকজনেরটা দেখে মানে অনেক সময় তো হইতে পারে না যে না বুঝে ওইটা দেখে করতেছে। আমার এটা ধারণা যে বাচ্চারা এটা আচ্ছা, 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 আচ্ছা। বুঝতে পারছেন? জি, 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 বুঝতে পেরেছি ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে বাচ্চা ম্যাম, সমস্যা নেই। আমি তাহলে আমাদের স্যারেদের সাথে কথা বলবো। কথা বলে অবশ্যই আমি হচ্ছে আপনাকে জানাবো ম্যাম। যেন কারোটা কেউ না দেখতে পারে হ্যাঁ, এরকম। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। স্যার, হ্যাঁ, নিশাদ বলো। 31 তারিখ তো আমার মানে একটু বিজি ছিলাম। 31 তারিখ তুমি হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিজি আছো তাই আমাকে বলো। স্যার, আমার বাবার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তো সবার ওইখানে যেতে হবে ঢাকার বাড়ি। কনফারেন্সটা হচ্ছে কখন এটা? কয়টা থেকে কয়টা? আর কয়টা থেকে? কখন? স্যার, তোমরা কি সারাদিন। সারাদিন মানে সকাল থেকে যেতে হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পার্সোনালি একটা টেক্সট করে আমি বলে দিব, হ্যাঁ? ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যাদের সমস্যা থাকবে তারা আমাকে পার্সোনালি জানাবে, আমি তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিব। স্যার আমি তো আচ্ছা, কেবল দেখলাম 31 তারিখ কি? স্যার 31 কেবল মাত্র 31 তারিখ ঢুকলাম তোমাদের আমি। পরীক্ষা সম্পর্কে একটু কথা বলছিলাম, তোমরা কিভাবে এক্সাম দিবে, হ্যাঁ, তারপর কত মার্কের এক্সাম দিবে স্যার সবকিছু এক্সামের উল্লেখ কথা কি এই গ্রুপে পাঠাবো? এটা একটা হ্যাঁ, হ্যাঁ, মিটিং হবে। স্যার এক্সামের কথা কি এই গ্রুপেই পাঠাবো? হ্যাঁ, সেটা আমরা বলে দিব। হ্যাঁ, সেটা আমরা হয়তো আলাদা একটা সেকশনও করতে পারি, আবার এই গ্রুপেও নিতে পারি। ঠিক আছে সেটা বলে দেয়া হবে, হ্যাঁ। স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু 2 মিনিট বসো, তোমাদের আরো বন্ধুরা একটু জয়েন করে নিক। অলরেডি তোমাদের স্যার জয়েন করে ফেলেছেন। আমরা 2 থেকে 3 মিনিট পরেই ক্লাসটি শুরু করব। তোমরা সবাই প্রিপারেশন নিয়ে বসো। ওকে। আর ক্লাসে টাইমলি তোমরা তো জয়েন করেছো, অনেক অনেক তোমাদের ক্লাসমেটরা আছে, অনেকেই কিন্তু লেটে জয়েন করছে। কারা কারা লেটে জয়েন করছে আমি একটা ছবি নিয়ে নিয়েছি। হুম? আর
হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কি সবাই জানো আজকে এডিটিউনের জন্মদিন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আজকে আমাদের প্রতিষ্ঠানের জন্মদিন, ঠিক আছে? তো আমরা কি সবাই খাতা কলম নিয়ে বসছি? দেখি সবার ইয়েস খাতা স্যার। কলম কোথায়? দেখি সবার খাতা কলম কোথায়? স্যার। বাহ, আচ্ছা। আমি এখানে দেখতে পাচ্ছি মারজান, তোমার ক্যামেরাটা অন করবে? আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি ক্যামেরাটা অন করার জন্য কিন্তু, ঠিক আছে? আর আমরা ক্লাস চলা অবস্থায় কখনো কোনো কিছু খাবো না বা অন্যদিকে মনোযোগ দিব না, ঠিক আছে? আমরা খুব অ্যাক্টিভ ভাবে ক্লাসটা করব। হ্যাঁ, আমাদের স্যার কিন্তু অলরেডি চলে এসেছেন। হ্যাঁ, উনি কিছুক্ষণের ভিতরেই ক্লাসে ইন হবেন। আর বাকিরাও এর ভিতরে জয়েন্ট হচ্ছে, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করব সবাই, কেমন? ঠিক আছে, আমি কিন্তু সবাইকে অনুরোধ জানাবো ক্যামেরাটা অন রাখার জন্য, কেউ কিন্তু ক্যামেরাটা অফ করবে না। এই যে অলরেডি স্যার চলে এসেছে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা হচ্ছে সবাই স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? স্যার, আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম শরীফুল স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ জি, ভালো। আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনার স্টুডেন্টদের নিয়ে আজকে আপনি আপনার আসসালামু ক্লাসটি শুরু আলাইকুম করতে পারেন স্যার। স্যার। হুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, সবাই ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? ইয়েস স্যার। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের আজকের ক্লাসে ক্যাপ্টেন থাকবে নুজহাত খান, ঠিক আছে? একটা মেয়ে আজকে ক্যাপ্টেন থাকবে। নুজহাত খান, শুনতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, আমি যখন কোনো কোশ্চেন করব সবাই শুনতে পাচ্ছ কিনা? ক্যাপ্টেনের এখানে এরকম বড় কোনো রোল নাই, ছোটখাটো ক্লাস, মানে 1 ঘন্টার একটা ক্লাস। ক্যাপ্টেনের রোল আর কত, জাস্ট ক্লাস শোনা যাচ্ছে কিনা বা মাঝখানে যদি ইন্টারাপশন হয় তখন একটা রেসপন্স করবো সবাই মিলে, হাউকাউ যাতে না হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। অনেকদিন পর দেখা। মঙ্গলবার আমরা লাস্ট, গত মঙ্গলবার আমরা ক্লাস করেছিলাম না? মাঝখানে শুক্রবার কি তোমরা ঘুরতে গিয়েছিলা, ঘোরাফেরা করছো, নাকি সারাদিন বাসে বসেছিলা? স্যার লিঙ্কটা করি নাই। করতে লি- গিয়েছি। ওই লিঙ্কটা দিনও কে আমার লিঙ্কটা প্রাইভেট ছিল। লিঙ্কটা কার নাম এটা? ক্যামেরা অফ, মাইক অফ। সবাই নিজের নামে জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যার যেই নাম হোক নিজের নামে জয়েন করবে, ঠিক আছে? আমার এখানে নাম লিঙ্কটা শো করতেছে। স্যার চেঞ্জ করেছে তো। তুমি কি বাহিরে? নো স্যার, তোমার ভিডিও 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 অফ করা। হ্যাঁ, আমরা এই যে দেখো, ডেইলি আমরা কিন্তু ক্লাসের আমাদের একটা রুলস থাকে, লেখা থাকে, নিজের নামে জয়েন হব, তারপরে ভিডিও অন করে থাকবো, কথা বলতে রেস করব, ঠিক আছে? তো এই নিয়মগুলো সবাই মেনে চলবা। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি। শুরু করার আগে ছোটখাটো কয়েকটা কথা বলবো। অ্যাজ ইউজুয়াল আমি আমার ক্লাসে যেগুলো তোমাদেরকে দেখাই, তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আহ, দেখো, স্ক্রিনে একটা ছবি আসবে। এই দেখো, এটার ছবি দেখা যাচ্ছে? নুজরাত, ইয়েস নুজহাত। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, স্যার দেখা যাচ্ছে। এই সবাই কথা বলা লাগবে না, স্যার দেখা যাচ্ছে। সবাই কথা বলবা না, একজন কথা বলবে, ঠিক আছে? একজন কথা বললে হবে। আচ্ছা দেখো, ক্যাট কলেজে যখন তোমরা পড়বা, এরকম অনেক ফেস্টিভ্যাল টাইপ অনুষ্ঠান হবে, ঠিক আছে? এরকম অনুষ্ঠান তোমাদের বাইরের কোনো স্কুল কলেজ কোথাও এরকম জাঁকজমক ভাবে হয় না। আমি তোমাদের এই ছবি দেখানোর উদ্দেশ্য হলো যে ক্যাট কলেজে খালি পড়ালেখা হয় তা না, রিইউনিয়নে আমি যেমন এক্সক্যাড আমি গেছিলাম, তোমাদের হয়তো বাংলা আরিফ স্যার বলছে যে উনি রিইউনিয়নে গিয়েছিল। তারপরে এরকম রিউনিয়নে তোমরা যখন, শুধু যে আমরা এক্স ক্যাডেটরা এনজয় করি তা না, তোমরা প্রেজেন্ট ক্যাডেটরাও কিন্তু রিউনিয়নে অনেক মজা করে। তখন ক্লাস হয় না, কোনো ক্লাস থাকে না, কোনো পিটি থাকে না, কোনো প্যারেড থাকে না, ঘুমাবা ঘুরবা। তারপরে তোমার কনসার্ট হয়, কনসার্টে তোমার জেমস, আয়ুব বাচ্চু, মানে বড় বড় যে কনসার্টের বড় বড় যে সিঙ্গাররা আছে সবাই আসে। তারপরে অনেক ধরনের প্রোগ্রাম হয়। হ্যাঁ, শুধু যে কনসার্ট হয় তা না, অনেক কিছু হয়। এবং রিউনিয়ন টাইমে এরকম খুব সুন্দর করে কলেজটা সাজায়। এবং আমি যে তোমাদের আগের দিন যে ওই যে হাউসের ছবি দেখাইছিলাম, প্রাসাদ বলছিলাম, ওই প্রাসাদে যে কালারফুল লাইট ছিল, ওগুলো কিন্তু রিউনিয়ন টাইমে এরকম লাইটিং করা ছিল, ঠিক আছে? তো আমরা যদি এরকম রিউনিয়নে মজা করতে চাই,
আমাদের ক্যারেট কলেজে ভর্তি হতে হবে। ক্যারেট কলেজে ভর্তি হতে হলে আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে, বেশি কষ্ট মানে বেশি কিছু না, জাস্ট আমরা কোচিংয়ে যেভাবে বলতেছি, কোচিংয়ে যেভাবে পড়াচ্ছি সবকিছু এভাবে জাস্ট ফলো করবা, ঠিক আছে? কঠিন কিছু না। তারপরে দেখো, এই যে যেমন আমি ক্লাসে প্রতিদিন বলি ক্যাপ্টেন ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনটা আমাদের এই ক্লাসে ছোটখাটো একটা রোল থাকলেও ক্যাডেট কলেজে কিন্তু লিডারশিপ জিনিসটা অনেক ইম্পর্টেন্স। ক্যাডেট কলেজে তোমার এই লিডারশিপ কোয়ালিটিটাকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়। আমার নেটটা একটু স্লো হয়ে গেছে, পরের ছবিটা আসতেছে না। পরের ছবিটা স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না না? না স্যার, দেখা যাচ্ছে না। নো স্যার, দেখা কি যাচ্ছে না। হয়েছে বলতে পারছি। আচ্ছা, এবার ঠিক হবে। উম, একটু 1 মিনিট সময় দাও, হ্যাঁ? আমি সরি নেটে ইন্টারাপশনের জন্য। এবার দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, দেখো এই যে সামনে একটা তোমাদের বড় ভাইয়া দাঁড়ায় আছে, কাঁধের মধ্যে 3টা স্টার দেখতে পাচ্ছ? ক্যাডেট কলেজে এই লিডারশিপ কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্স। এই লিডার যারা হয়, প্রিফেক্ট যারা হয়, তারা পরবর্তীতে আর্মি, নেভি, এয়ারফোর্স সব জায়গায় জয়েন করতে সুবিধা আছে। যাক, আমরা আজকে অনেক গল্প করছি, মাঝখানে নেট চলে এসে আমরা পড়াতে যাই। তার আগে গত ক্লাসে আমাদের আহ, কিছু প্রবলেম ছিল কারো, যে বড় সংখ্যা থাকলে আমরা ওইটা কিভাবে কাউন্ট করব, তাই না? এই এই নিয়ে আমাদের গত ক্লাসে একটু সমস্যা ছিল, ইয়েস তাই তো? স্যার। আচ্ছা, গত ক্লাসের সমস্যার জন্য কে কোশ্চেন করেছিল জানি আমাকে গত ক্লাসে? আদিল কোশ্চেন করেছিল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে মালিহা কোশ্চেন করেছিল যে স্যার, যদি আমরা আমরা নর্মাল দেশীয় পদ্ধতিতে, ঠিক আছে, দেশীয় পদ্ধতিতে আমাদের বা লোকাল সিস্টেম কাউন্টে আমাদের যেটা আমরা বলেছিলাম যে আমরা 3 ঘর পর কমা দিব, তারপর 2 ঘর পর পর কমা দিব। ধরো আমরা একটা সংখ্যা যদি লিখি আজকে, লেখাটা আসতেছে না না? আচ্ছা, এটা যদি আমরা প্রথমে 3 ঘর পর একটা কমা দিলাম, প্রথমে 3 ঘর পর একটা কমা দিলাম, তারপরে 2 ঘর পর একটা কমা দিলাম, তারপরে আবার 2 ঘর পর একটা কমা দিলাম, তারপরে আবার 2 ঘর পর কমা দিলাম, ঠিক আছে? তাহলে দেখো তো কি হলো, একক, দশক, শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত। খেয়াল করেছো? তারপরে এখানে কোটি আসতেছে। এখন এই কমা দেওয়ার কারণগুলা কি, ঠিক আছে? এই কমাগুলা কেন দিচ্ছি? অ্যাকচুয়ালি এই কমাগুলা কিন্তু এরকম কিছু না যে কমাগুলা দিতে হবে বা কমাগুলা আগে পিছিয়ে দিলে ভুল হবে। এই কমাগুলা দেওয়ার মেইন উদ্দেশ্য হলো আমরা এটাকে ভাগ করে যাতে বলতে পারি, আমাদের নিজের গণার সুবিধার্থে, নিজের ভাগ করার সুবিধার্থে আমরা এই কমাগুলা দিয়ে থাকি। দেখো,
কমাগুলো কিন্তু আমি প্রথমে কেন 3 ঘর দিচ্ছি, প্রথমে কেন আমি 2 ঘর দিচ্ছি না? আমি কিন্তু প্রথমে 2 ঘর দিতে পারতাম। তোমাদের মনে প্রশ্ন আসে না যে স্যার প্রথমে কেন 3 ঘরেই শুরু করলাম? আমরা একক দশক শতকের পরে দেখো, শতকের শতকের পরে দেখো হাজার একটা নতুন জিনিস শুরু হচ্ছে, ঠিক আছে? হাজার, তারপরে শুরু হচ্ছে সহস্র। শতকের পরে আমরা একটা কনভার্ট করতেছি, কনভার্ট করার কারণে এই জন্য আমরা কমা দিচ্ছি জাস্ট নিজের গণনার সুবিধার্থে। তারপরে এখানে আমরা হাজার আর সহস্র আমরা একসাথে বলি, কারণ 50,000, আমরা 50,000, 5,000, হাজার কথাটা থাকতেছে, এই জন্য আমরা একসাথে। সেম এরকম লক্ষ আর নিযুত, নিযুত বললেও কিন্তু এটাকে আমরা লক্ষ হিসেবে কাউন্ট করতেছি, 80 লক্ষ, তাই না? তো এই জন্য আমরা এখানে আবার এটাকে আলাদা করে একটা কমা দিচ্ছি। তারপরে এইখানে দেখো, এইখানে আমাদের এই যে 2 ঘর পরে কমা দরকার নেই, তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এইটুক যদি আমি বাদ দিই, শুধু যদি আমি এইটুককে কাউন্ট করি, এইটুক কিন্তু আমার, তুমি নিজেই দেখতে পাচ্ছ এটা 324, এবং আমি জানি যে এটা আমার অলরেডি কোটির ঘরে চলে গেছে, তখন আমি এই জন্য এটাকে 324 কোটি পড়তেছি। তুমি এই পর্যন্ত তুমি জানো যে এই পর্যন্ত পরে এখান থেকে আমার কোটি শুরু হচ্ছে, আমার এই যে এইখান থেকে আমার কোটি কোটি শুরু হচ্ছে, এখান থেকে আমার কোটি শুরু হচ্ছে। তাহলে তুমি এখান থেকে তুমি নিজে নিজেই দেখো, তুমি এগুলো আসলে প্র্যাকটিস, তুমি বলতে হলে তুমি দেখতেছো একক দশক শতক, তুমি 324 কোটি বলে দিচ্ছ। সেম এখানে যখন তোমার আরেকটা সংখ্যা থাকবে, ধরো এখানে আমি আরেকটা দিলাম 4, তখন তুমি কিন্তু এই পর্যন্ত তুমি জানো যে এটা 80,50,50,000, এখানে কিন্তু তুমি তখন বলতেছো 4,324 কোটি। কোটির পরে তুমি এই কাউন্টটা আলাদা করবা, তখন তোমার যদি কমা দিতে মন চায়, তখন তুমি এইখানে যেই নিয়মে তুমি কমা দিছিলে 3 ঘর পর 2 ঘর পর, তখন তুমি এরকম 3 ঘর 2 ঘর পরে দিবা। নুসাদ, বুঝতে কি সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, কারো যদি বুঝতে সমস্যা হয় বলবা, আমি পুরোটা আবার রিভিউ করতেছি, ঠিক আছে? ওই প্রথমে ওই যে দাগাদাগি একটু নেটের সমস্যা ছিল, আবার একটু শোনো। তাহলে আমরা আমাদের নর্মাল যে আমরা যেভাবে শিখেছি যে প্রথমে আমরা 3 ঘর দিব, তারপর 2 ঘর দিব, তারপরে আবার 2 ঘর দিব, এরকম করে আমরা শিখেছি। আমরা আমাদের মতো করে 3 ঘর 2 ঘর দেবো। তাহলে 3 ঘর দেওয়ার কারণ কি? শতক থেকে হাজারে ভাগ করার জন্য আমরা একটা কমা দিচ্ছি, আবার হাজার থেকে লক্ষকে ভাগ করার জন্য আমরা আরেকটা কমা দিচ্ছি। এই যে কমা দিলাম, দেওয়ার পরে আবার এই যে লক্ষ, লক্ষ থেকে কোটিতে ভাগ করার জন্য আমরা আবার আরেকটা কমা দিচ্ছি। কমা দেওয়ার পর তুমি জানো যে এখান থেকে আমার কমা শুরু হচ্ছে কোটি। তারপর তোমার যদি ধরো এগুলা নাই, তারপর এগুলা নাই, ঠিক আছে, এগুলো নাই, তাহলে তুমি এখানে দেখতেছো যে এটা 24 কোটি। আবার যখন তোমার এখানে তোমার থাকবে, তখন কিন্তু তুমি এটা অটোমেটিক বলছে 324 কোটি। তো এই কমা দিয়ে নিয়ে যারা প্রথম ক্লাসে প্যারা খাইছিলা বা খুব মনে হচ্ছিল স্যার কি কঠিন জিনিস পড়াচ্ছেন, কি বলতেছেন, তাদের কি এখন ক্লিয়ার হয়েছে যে বড় সংখ্যা থাকলে আমরা কিভাবে কাউন্ট করব? কোটির পরে তখন তুমি ইয়েস 3টা পার হলে কমা দিয়ে এরকম করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আজকের জিনিসটা পড়ো। আজকে আমরা স্যার। স্যার হাত তুলতে কোটির পরে বলছিলাম আদিল। স্থানীয় মান কিভাবে আমি কিন্তু নির্ণয় ক্লাসে করব? বলছিলাম আদিল হাত তুলতে, বাবা হাত তুলবা, ঠিক আছে? কিছু বলতে হলে আগে হাত তুলবা, নাহলে আমি তো বুঝতে পারি না কে কথা বলতেছে। কোটির পরে স্থানীয় মান, আমরা যেভাবে তুমি কোটির স্থানীয় মান পড়ো ওভাবেই তুমি স্থানীয় মান লিখবা, ঠিক আছে? আর তোমার পরীক্ষায় ওইরকম ভাবে তুমি যেভাবে তোমরা যেভাবে চাচ্ছ যে একদম ধরে ধরে এরকম স্থানীয় মান, এত বড় বড় স্থানীয় মান কোনো পরীক্ষায় তোমাদের লিখতে দেয় না। তোমরা যে এই যে সংখ্যাগুলো, আমাদের গত ক্লাসের উদ্দেশ্য ছিল, আমাদের গত ক্লাসের উদ্দেশ্য ছিল যে আমরা একটা বড় সংখ্যা কিভাবে পড়তে পারবো এবং এটা যদি কথায় লিখতে দেয় লিখতে দেবো। স্থানীয় মান তোমরা বইয়ে দেখবে এত বেশি নাই, যদি থাকেও তখন আমরা ওভাবেই কোটি করে লিখবো। ইস্তেক আল তাইব, কি বলতে চাচ্ছ বলো? স্যার 3 ঘরে কমা দেওয়ার পরে এভাবে 2 ঘর 2 ঘর করে মানে একবার যত পর্যন্ত যায় তত পর্যন্ত দিয়ে যাবো। হ্যাঁ, তোমাকে তো বাবা এত দিবেন না, তুমি এটাই বললাম, হ্যাঁ 3 ঘরের পরে তারপর তুমি এবার 2 ঘর। আমি কি বললাম, কমাটা তোমাদের এখানে মেইন উদ্দেশ্য না। কমাটা কয়টা 2 ঘর পরে দিচ্ছ না 3 ঘর পরে দিচ্ছ এটা গণার সুবিধার্থে, মানে শতক থেকে হাজারের ঘরের ডিফারেন্স করার জন্য আমি একটা কমা দিচ্ছি। আবার দেখো, হাজারে আমি এখানে কিন্তু একটা ঘর পরে দিই না, আমি কিন্তু 2টা ঘর পরে দিচ্ছি, কারণ এই যখন আমি লিখতেছি 50,000, আমি যখন বলতেছি 50,000, তখন কিন্তু সেও কিন্তু হাজারই। ও যদিও আমরা ওকে বলতেছি অযুত, কিন্তু ওকে কিন্তু আমরা আলটিমেটলি 50,000 বলতেছি। আবার এই হাজারের ঘর থেকে যখন আমরা লক্ষের ঘরে যাচ্ছি, ও যদি নিযুত হয়, ওকে কিন্তু আমরা 80 লক্ষ হিসেবে ধরতেছি। জাস্ট একটা থেকে হাজার থেকে লক্ষতে যাওয়ার জন্য ভাগ করার জন্য কমা দিছি, শতক থেকে হাজারে যাওয়ার জন্য কমা দিছি, লক্ষ থেকে কোটিতে যাওয়ার জন্য কমা দিছি, জাস্ট কাউন্টিং সুবিধার জন্য। নাইমা, কি বলতে চাও বলো? স্যার দেশীয় পদ্ধতিতে কোটির পরে কি হবে? কোটির পরে এই যে এতক্ষণ ধরে তো এটাই বললাম, কোটির পরে কিছু না, কোটির পরে তুমি আবার কাউন্ট করো, তুমি যেমন দেখে বুঝতেছো
এইখান থেকে কোটি শুরু হচ্ছে। এরপর তুমি দেখে বলছো 324 কোটি, তুমি ওভাবে পড়বা 324 কোটি, 5,324 কোটি, 60,324 কোটি, হ্যাঁ, 1,03,24 কোটি। তুমি এভাবে স্যার কাউন্ট করবা। স্থানীয় মানে তোমাদের আসলে এত বড় দিবে না, তোমাদের এত বড় দিবে না, ঠিক আছে? স্যার এটা যদি স্থানীয় মানে আসে স্থানীয় মানে আসবে না। যদি স্থানীয় মানে আসে তাহলে আমরা যেভাবে স্থানীয় মান করি, তোমরা যেভাবে করো, যে এত কোটি, ওই কোটি ভাবেই করবা, ঠিক আছে? তোমরা এত বড় স্থানীয় মান দিবে না। কখনো কোনো বইয়ে দেখছো এত বড় স্থানীয় মান দিতে? কারণ এটা স্যার তোমার সময় সাপেক্ষ, এরকম তোমাদের এর তো থেকে আছে আরো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আচ্ছা, আমরা আজকের টপিকে যাই, ঠিক আছে? ওই ছোটখাটো জিনিস নিয়ে বাবারা এত মাথা ঘামায় না। আমি তো বলে দিলাম যে তোমাদের যেটুকু দরকার ওইটুকুই তোমাদের বলবো। বেশি পড়তে গেলে অনেকে আছে, আমি বলি ক্যাট কোর্স ভর্তি পরীক্ষায় আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, যে সব সাবজেক্টের ক্ষেত্রে, নট অনলি ম্যাথ। আমি আমি যখন তোমাদের সময় ছিলাম, আমি তখন বলতাম, আল্লাহ এটা এইভাবে পড়তেছি, এটা যদি ভাবে আসে আমি পরীক্ষা কি পারবো, এটা কি এরকম হবে? তোমরা প্যানিক করবে না, বেশি চিন্তা করবে না। তোমাদেরকে যেভাবে তোমাদের নির্দেশনা দেওয়া হয় ক্লাস থেকে, তোমাদের ওইটুকুই পড়া বুঝাই দেওয়া হয়, ঠিক আছে? এর বেশি যখন তোমরা চিন্তা করতে পারবে, তখন তোমরা নিজে দেবে এটার সাথে ওইটা প্যাচ লাগা ফেলো, এটার সাথে ওইটা প্যাচ লাগা ফেলো, বা দেখবে অনেক টেনশন লাগে। পরীক্ষা তোমাদের অন্যান্য সাবজেক্টের স্যাররা বলো, ম্যাথ বলো, সব সাবজেক্টে যেভাবে তোমার ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এখান থেকে এইটুক তোমাদের পরীক্ষার জন্য লাগবে, এবং এইটুক তোমার, আমাদের শুধু উদ্দেশ্য পরীক্ষায় চান্স পাওয়া না, আমাদের উদ্দেশ্য তো আমাদের বেসিকটাও ক্লিয়ার করা। এবং এইটুক শিখলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে, তুমি একটা জিনিস অ্যান্সার করতে পারবা ওইটুক। এখন ধরো তুমি তুমি জানতে চাচ্ছ স্যার কোটের স্থানীয় মান কি, ঠিক আছে? কোটের স্থানীয় মান তুমি শিখলা, বাট এই জিনিসটা শিখে তুমি সময় নষ্ট করতেছো। কারণ মানে শিখে সময় নষ্ট মানে এই জিনিসটা তুমি যখন করতে যাবে, প্র্যাকটিস করতে যাবে, এই জায়গায় তুমি আরো ভালো ইম্পর্টেন্ট ম্যাথ করতে পারবে, যেই ম্যাথে আরো বেশি নাম্বার বেয়ার করতেছে। ক্যাট কোচের প্রিপারেশন কিন্তু সবাই নেয়। আজকে তোমরা 20 জন ক্লাস নিচ্ছ, ক্লাস করতেছো, যারা ক্লাস করতেছে না বা যারা অফলাইনে করতেছে, ওরাও কিন্তু ক্যাট কোচ প্রিপারেশন নিচ্ছে। পরে কিন্তু সবাই পরীক্ষা, একটা যখন পরীক্ষা দিতে যায়, তোমরা কিন্তু স্কুলের পরীক্ষা বলো, সবাই কিন্তু, এমন কেউ আছে যে পরীক্ষার কালকে পরীক্ষা আজকে পড়ালেখা না করে পরীক্ষা দিতে গেছে, এমন কোন স্টুডেন্ট আছে? সবাই কিন্তু পড়ালেখা করেই পরীক্ষা দিতে যায়। বাট পড়ালেখার যে স্টাইলটা, পড়ালেখার যে প্যাটার্নটা, এই পড়ালেখার প্যাটার্নটা মানুষ বোঝে না। এই পড়ালেখার প্যাটার্নটা, পড়ালেখার স্টাইলটা বোঝানোর জন্য আমরা আছি। এডিটিউন তোমাদের সাথে আছে এই জন্যই। এই যে 3 বছরে তাদের পথ চলা, আজকে আমাদের জন্মদিন, এই 3 বছরে যে তাদের সাফল্যতা তার এমনি এমনি আসেনি। এই 3টা বছর সফলতার সাথে এগিয়ে যাচ্ছে স্টুডেন্টকে, তারা একটা প্রপার গাইডলাইন কিভাবে আগাতে হবে, সামনে কিভাবে কি পড়তে হবে। কারণ ক্যাডেট কলেজ সিলেবাস, যতই ক্যাডেট কলেজ আর্মি হেডকোয়ার্টার থেকে, বাংলাদেশ আর্মি থেকে যতই একটা ফিক্স সিলেবাস দিয়ে দেখ, এই সিলেবাসের বাহিরেও কিন্তু অনেক কিছু চলে আসে। এটা কি তোমরা বুঝতে পারবা? এরা মহাসাগরের মতো সিলেবাস, কিন্তু এই জিনিসটা কারা তোমাকে গাইডলাইন করে? এই আমরা এডিটিংই তোমাকে গাইডলাইন করছি। তো যেভাবে আমরা গাইডলাইন করতেছি, যেভাবে আমরা বলতেছি, ওইটুকু মাথায় নাও। এর বাইরে অতিরিক্ত জিনিস নিয়ে নিজের ব্রেনকে প্রেশার দিও না। ছোট মানুষ এত প্রেশার দেওয়া দরকার নেই, ঠিক আছে? আমরা তাহলে ইম্পর্টেন্ট জিনিস পড়ি, আজকের ক্লাসের টপিকে ঢুকি, ঠিক আছে? ইংলিশ ভার্সনে যে আছে আইনুন জারিয়া, আর কেউ আছে ইংলিশ ভার্সনে? আজকে ইংলিশ ভার্সনের জন্য আমি আলাদা করে স্লাইড লিখেছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যে আমাদের আজকে টপিক হলো বিভিন্ন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। এইটাও খুবই সোজা একটা টপিক। আমরা টপিকটা ইংলিশে হলো লার্জেস্ট এন্ড স্মলেস্ট নাম্বারস অফ, আনিকা ফাতেমা ইংলিশ ভার্সন, তাই না? না স্যার, আমার একটা বলো সমস্যা ছিল। বলো। স্যার, আমাদের স্কুলের স্যার শিখাইছে যে কোটির পরে দশক কোটি হয় যদি বেশি থাকে, মানে আমরা যখন উম, কথায় যেটা লিখতে যাই, তখন দশক কোটির পরে তো অনেকগুলো বড় বড় সংখ্যা থাকে, তখন আমরা কি করব? শতক কোটি বলবো নাকি অন্য কিছু বলবো? ওই যে 10 কোটির পরে আমার 324 ছিল, 324-এ 3 শতক কোটি, ঠিক আছে? 3 শতক কোটি, তারপর 4,000 কোটি। এই স্ট্যাক যে কোশ্চেনটা করতেছিল স্থানীয় মানের, ঠিক আছে? ওই তখন আনিকা জি ফাতেমার স্যার। অ্যান্সার দিয়েছি স্থানীয় মান। আমি তো বারবার বলতেছি যে তোমরা এখানে কঠিন কিছু না, তোমরা স্থানীয় মান যেভাবে পড়েছো ওটাই, যেভাবে তোমরা স্থানীয় মান পড়েছো ওটাই। এখানে কঠিন কোনো কিছু না যে কঠিন পরে কি আরো অনেক কিছু লেখা লাগবে কিনা। আচ্ছা, তবে ইংলিশ ভার্সন যারা ছিল তাদের জন্য ইংলিশে স্লাইড দেওয়া আছে পাশে, বাংলা ভার্সন আমি আর তারপরে দুটোই আপনার বলবো। কথা মাঝে মাঝে কাটা কাটা আসে। বাকিদেরকে কাটা কাটা আসতেছে। নুদ্রা, ক্যাপ্টেন না কই আমার? স্যার, আপনার না স্যার। ক্লিয়ার না স্যার এখন না, ক্লিয়ারই একটু স্যার, আগে। হচ্ছে। আপনার কথা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বিভিন্ন অঙ্কের বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বলছি। তোমাদেরকে আরেকটা জিনিস, আমার যদি আমি তোমাদের ম্যাথ ক্লাস নিচ্ছি, তারপর আমি তোমাদের আরেকটা কথা বলি বাংলার জিনিস। এই দেখো অঙ্ক বানানটা, ঠিক আছে? আমি আসলে
নিজে ক্যাডেট কলেজে প্রিপারেশন নিচ্ছি, ক্যাডেট ছিলাম তো, তাই মাঝে সামনে যখন কোনো কিছু একটা বলার মতো জিনিস চলে আসে অন্য সাবজেক্ট হলে আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, খেয়াল করো এই অঙ্ক বানানটা বলো তো, এইটা কারেক্ট নাকি এটা কারেক্ট? স্যার আহ এটা মালিহা বলো, স্যার মালিহা বলো অঙ্ক বানান কোনটা কারেক্ট? স্যার স্যার নিচে নিচেরটা। আচ্ছা ঠিক আছে, শোনো, ইয়েস অঙ্ক স্যার বানান, নিশ্চয়টা। অঙ্ক বানান, হ্যাঁ, অঙ্ক বানান, অঙ্ক একটা দেশি শব্দ। অঙ্ক বানানটা হলো যখন আমরা শুধু অঙ্ক লিখবো তখন আমরা এইভাবে অনুস্বার দিয়ে লিখবো, ঠিক আছে? কিন্তু যখন আমরা এর সাথে কোনো একটা আকার ইকার মানে, যেমন আমি লিখতেছি অঙ্কের, যখন আমি অঙ্কের কথাটা বলবো তখন এটাকে এভাবে ক দিয়ে লিখবো। বুঝতে পেরেছো? এটা বাংলাতে তোমাদের যে তোমাদের স্যার তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এরকম পড়িয়েছে না, এটার একটা টাইপ। যাই হোক, এটা আমার বিষয় না, তারপর আমি তোমাদেরকে জাস্ট জানানোর জন্য জানালাম আর কি। আচ্ছা, তাহলে আমরা আসি যে এক অঙ্কের সংখ্যা, যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, অঙ্ক কি কি আছে? অঙ্ক বৃহত্তম সংখ্যা হলো 9, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। মালিকা কি বলতে চাচ্ছ? স্যার আমার আম্মু জিজ্ঞেস করছিল যে গত বছর ইরিটিয়তে কতজন ক্যাডেট টিকছিল। এইটা অফিসিয়াল ইনফরমেশনটা, এটা শরীফুল স্যার বলবেন, ঠিক আছে? আমরা ক্লাসের পরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা তোমাদের গার্জিয়ানদের, আমরা ক্লাসের পরে গ্রুপ আছে, গ্রুপে হলো যে কোশ্চেন করলে এটা অ্যান্সার পেয়ে যাবে। আমরা আসলে ক্লাসের মাঝখানে ক্লাসের পড়াটা শেষ করি, আমাদের একটা লিমিটেড সময় থাকে, তো লিমিটেড সময়ের মধ্যে আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করব। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্যারেন্টসের গ্রুপ আছে, ওখানে কাইন্ডলি কোশ্চেন করলে আমরা অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। আপাতত আমার জানা নাই, এই জন্য সরি, আমার জানা থাকলে আমি অবশ্যই এখন বলে দিতাম, কারণ আমি হলো যে নতুন। আচ্ছা, যেটা বলছিলাম যে বৃহত্তম সংখ্যা, আমরা অঙ্ক কি কি জানি? অঙ্ক জানি আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা জানি অঙ্ক। তার মধ্যে সবগুলো অঙ্কের মধ্যে সবচেয়ে বৃহত্তম হলো 9, সবচেয়ে ছোট হলো 1। শূন্যকে আমরা কখনো কোনো অঙ্ক হিসেবে ধরি না। যদি এক অঙ্কের সংখ্যা আমাকে বলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা বলবো 9, ক্ষুদ্রতম সংখ্যা আমরা বলবো 1। যদি আমাকে 2 অঙ্কের বলা হয়, তাহলে আমরা বলবো বৃহত্তম সংখ্যা 2টা 9 দেবো। খুব সোজা কিন্তু, বৃহত্তম সংখ্যা 2টা বলে 2টা 9, তিনটা বৃহত্তম সংখ্যা বলে 3টা 9, 4টা বৃহত্তম সংখ্যা বলে 4টা 9। খুবই ইজি, তাই না? আর ক্ষুদ্রতম সংখ্যা বললে কি, প্রথম অঙ্কটা হবে 1, দ্বিতীয় অঙ্কটা হবে 0। যদি 2টা বলে, যদি 3টা বলে তাহলে 1, 3টা 0। ইংলিশ ভার্সনে টু অঙ্কের সংখ্যাকে বলা হয় 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট লার্জেস্ট নাম্বার, সিঙ্গেল ডিজিট লার্জেস্ট নাম্বার, সিঙ্গেল ডিজিট স্মলেস্ট নাম্বার, ঠিক আছে? খুবই ইজি। তারপরে দেখো যে 3 অঙ্কের যেটা বলতেছিলাম, যে 3 অঙ্কের সংখ্যা হইলে কি হয়? 3টা 9, 2টা 0। তো খুবই ইজি, কিন্তু এগুলো কিন্তু খুব আহামরি কঠিন কিছু না, আমি আশা করি সবাই বুঝবা। আরাবি মোতাসিম ভুইয়া, তুমি বলো তো বাবা, এই 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? আরাবি মোতাসিম ভুইয়া। স্যার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হুম উম, এত চিন্তা ভাবনা কিছু, আমি তো শর্টকাট বলে দিলাম। নাইমা বলো। 99,999 স্যার। আরে তোমাকে তো এত সঙ্গে বলে না, 5টা 9 বলে দিবা। আমরা ক্লাসে শর্টকাট, আমি তো কিন্তু বলছি যে কথায় বলো 5টা 9, ঠিক আছে? ঠিক আছে তারপর স্যার। তুমি যেটা বলছো ঠিক আছে, 99,999। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে তুমি বলো, আরবি বলো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হুম আহ, স্যার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 8,000, না মানে 99,000। 99,000। স্যার আমি বুঝা- বলবো। তাসনিম তাবাসসুম হাত তুলছে, বলো। কি স্যার এইটা বলবো এই ক্ষুদ্রতম সংখ্যাটা? হ্যাঁ হ্যাঁ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো। স্যার 10,000, মানে 1 দিয়ে 4টা শূন্য। ভেরি গুড, খুবই সোজা কিন্তু, ঠিক আছে? আইনুন জারিয়া, হয়ে গেল আইনুন জারিয়া মেয়েটা।
আইনন জারিয়া কথা বলো না কেন? স্যার এই যে হ্যাঁ বলো, 6 ডিজিট, হোয়াট ইজ দ্য 6 ডিজিট লার্জেস্ট নাম্বার? 9 না 6 9 আচ্ছা, এগুলো তোমরা খুবই পারবা easily, ঠিক আছে। আর স্মলেস্ট নাম্বার কি হবে আইনন জারিয়া বলো? 1 তারপরে 5টা 0। ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা কিন্তু অনেক ইজি। আই হোপ যে এটাতে কারো বুঝতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতক্ষণ যা বললাম ওই সবগুলা কথা যদি সামারি করি, যে বৃহত্তম সংখ্যা আমি জাস্ট তোমরা জিনিসগুলো জানো, আমি তারপর বারবার বলি যাতে তোমরা কখনো না ভুলো। যেমন এই যে একটু আগে আরবি মানে কনফিউজ হয়ে গেছে কি বলবে, ঠিক আছে। তাহলে বৃহত্তম সংখ্যা কি হলো, যে প্রতিটি অঙ্কে যখন আমরা 9 বসাবো তখন আমরা বৃহত্তম সংখ্যা পাবো। আর ক্ষুদ্রতম সংখ্যা হলো প্রথম অঙ্কটা 1 হবে, তারপরে বাকি সব অঙ্ক 0। ওইটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। নাহিন, ইয়েস স্যার। বলো এই যে প্রথম প্রশ্নটা অ্যান্সার দাও। আজকের ক্লাস অনেক সোজা। আজকের ক্লাসে শুধু তোমরা কথা বলবা, তোমাদের থেকে অ্যান্সার নেবো। আজকে পড়ানোর এই সোজা জিনিসগুলো তোমরা এই ক্লাসের মধ্যে ক্লাসে পড়া হয়ে যাবে। কি বলছে কোশ্চেনটা? 9 0 5 7 2 5 এই অঙ্কগুলো দিয়ে 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো। কি করতে হবে তাহলে? বড় থেকে ছোট সাজাবো, তাহলে বৃহত্তম সংখ্যা বের হবে, আর ছোট থেকে বড় সাজাবো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, নাইন বলো তুমি বৃহত্তম সংখ্যাটা কি হবে? অঙ্কগুলা বলো 9 মুখে মুখে। হ্যাঁ, 9 7 ভেরি গুড, 5 5 2 0। ভেরি গুড। আর ক্ষুদ্রতম সংখ্যা হলে কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা 2 0 5 5 7 9। এইটা কিভাবে করছে বুঝো না এমন কেউ আছো? কিভাবে হয়েছে বুঝো না এমন কেউ আছো? নো স্যার। তো স্যার এগুলো তো আমরা ক্লাস 4-এই পড়ছি। হ্যাঁ, এগুলো ক্লাস 4-এই পড়ছো। এই জিনিসগুলোই তোমাদের ক্লাস 6 স্যার এর এটা তো বইয়ের, আমরা ক্লাস 3 থেকে শেখানো হয়েছে। এগুলো তোমাদের ক্লাস 6 এর বইয়ের শুরুতেই দেয়া আছে। তা আমরা যেহেতু এখন আপাতত বই ফলো করতেছি, তো আমরা এই জন্য তোমাদের বইয়ের কিছু ম্যাথ গুলো করতেছি, তোমাদের ক্লাস 4-এর পড়া মনে আছে কিনা চেক করার জন্য। ইংলিশ ভার্সনে একটু আগে একটা মেয়ে ছিল, আর কি সামনে আসলো। আইনন জারিয়া ছাড়া ইংলিশ ভার্সনে আরেকজন কে আছো জানি? স্যার রাইসা মেহজাবিন। রাইসা মেজামিন, আর কে? শুধু রাইসা মেজামিনই? আচ্ছা, রাইসা মেজামিন বলো, ফর্ম দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট, তুমি লিস্ট নাম্বারটা বের করো ইংলিশেই। অ্যান্সার যদি উপরে বাংলায় দেওয়া হয়, ইংলিশে বলো। 2 0 5 5 7 9। হুম, আচ্ছা, এই অঙ্কগুলো তোমরা পড়ে আসছো। তারপর আমরা বলি আমাদের ক্যাপ্টেন বলো প্রথমটা, প্রতি অঙ্ক একবার করে ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। ক নাম্বারটা বলবা তুমি? স্যার 8 7। স্যার শুনতে হুম, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সুন্দর, বলো তুমি, আমি তোমার কথা শুনছি। 8 7 6 5 3 1 0। ভেরি গুড। এখন এই কথাগুলো এই কথাগুলো আমি যেখানে শর্টকাট ভাবে লিখতেছি এরকম না। এই কথাগুলো বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে শর্টকাটে তোমরা ওভাবে লিখবা, ঠিক আছে। এইভাবে লেখে না যে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট থেকে বড় ভাবে সাজিয়ে পাই, বড় থেকে ছোট করে সাজিয়ে পাই, এরকম সাইন দিয়ে। তারপর সংখ্যাগুলোকে, এখানে তো 7 নেই। হ্যাঁ, স্যার 7 নেই এখানে। সাত নাই, কে বলছে দেখো ভালো করে। আচ্ছা, এখানে স্যার সংখ্যাটা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, তো একটা সংখ্যা কম হবে। হ্যাঁ, যাই হোক, তোমরা কনসেপ্টটা তো বুঝছো। আমি একটা সংখ্যা কম হইতে আছে 7 বাদ দিচ্ছি কেন? ও তো 7 ইয়ে আছে। ধরো 8ই নাই।
বাংলাটা লিখতে যে একটা বেশি দিয়ে ফেলছি, ইংলিশটা তো আবার ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে যদি একটু এক্সপ্লেইন করে লেখা হয়, বড় করে যদি লেখা হয়, তাহলে আমরা ফার্স্টে এইভাবে এই চিহ্নটাকে কি বলে? স্যার নিচেরটাতে তো নাই, স্যার 8 নাই। আমি নিচের কথাই বলছিলাম স্যার, 7 নাই নিচেরটা, তোমাদের নিচেরটা উপরেরটা তোমাদের নিচেরটা দেখা লাগবে না, নিচেরটা ইংলিশে লেখা, এটা ইংলিশ ভার্সনে যারা আছে ওদের জন্য লিখছি, ঠিক আছে? নিচেরটা ইংলিশ ভার্সনে যারা আছে ওদের জন্য ইংলিশে লিখে দিছি। আমরা এই গ্রেটার সাইন দেবো, ঠিক আছে? গ্রেটার সাইন দেবো, আর যখন ছোট থেকে সাজাবো তখন এরকম করে লিখবো। এই কথাটা লেখার সময় আমাদের এরকম করে যখন আমরা লিখবো, সবগুলো অঙ্ক এভাবে যখন লিখবো আমরা, তখন আমরা শূন্যটাকে কেন আমরা সামনে লিখতেছি না, এই এক্সপ্লেইনটাও লেখা লাগবে। এটা তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে, ক্যাডেট কলেজ পরীক্ষায়, আবার বলতেছি, ক্যাডেট কলেজ রিটেন পরীক্ষায় এক্সপ্লেইন করে লেখার মতো ম্যাথ খুব কম আসে। এই ম্যাথ যদি আসেও তোমাদেরকে এমসিকিউ আকারে আসবে, প্রশ্ন এমসিকিউ আকারে আসতে পারে, ঠিক আছে? মানে এগুলো খুবই সোজা ম্যাথ। ক্যাট কলেজে পরীক্ষায় আসার মতো আরো অনেক বড় বড় ম্যাথ আছে, যে বড় বড় ম্যাথ তোমাদের করা লাগবে। আমাদের ক্লাস 6-এ কারিকুলামটা এমনভাবে সাজানো হয়েছে যে প্রথম থেকে তোমাদের সবকিছু বেসিক জিনিস পড়ানো হচ্ছে, যে তোমাদের বেসটা স্ট্রং করা, এবং এটা তোমরা ক্লাস 4-এও পড়ে আসছো। দেখো এই জিনিসগুলো আবার তোমাদের রিপিট হচ্ছে। আইনুন জারিয়া, বি নাম্বারটা বলো। Form the greatest and the least numbers consisting of 6 digits using the digits only once. B number. B number 975210. নাইমার কি খিদা লাগছে? হা করে আছো কেন? Sir, greatest 975210. ভেরি গুড। আর স্মলেস্ট হচ্ছে 012579. আচ্ছা, রাইসা মেয়ে যাবেন, ও যে স্মলেস্ট নাম্বার বলছে এটা কি হয়েছে? No, sir. কি হবে Oh, স্মলেস্ট নাম্বার? sorry, 10 হবে. ভেরি গুড। এই যে এই দেখো, এই ছোটখাটো ভুল, হঠাৎ করে স্লিপ অফ টাং, বা হঠাৎ করে মনোযোগী ছিল না, বা কোন মানে নিজের মনের ভুলে হয়ে যায়। এই যে কথাগুলো, এগুলো বারবার কেন, যে জিনিসগুলো তোমরা পারার পর আমি কেন বারবার বলি? বা আমরা ক্লাসে দেখবা যে তোমাদের বই শেষ করার পরে তোমাদের অনেকগুলো রিভিশন ক্লাস হবে, আর রিভিশন ক্লাসের পর অনেকগুলো এক্সাম হবে। বেশি বেশি করে প্র্যাকটিস করলে জিনিসগুলো মাথা থেকে চলে যায় না। এমন কিছু জিনিস আছে, যেমন তুমি এখন তোমাকে যদি আমি 1 থেকে 10 পর্যন্ত বলতে বলি, তুমি দেখবা যে 1 থেকে 10 পর্যন্ত কখনো ভুল করবে না, মানে ভুলে 7 বাদ দেবে বা ভুলে 8 দেবে, এরকম তোমার কখনোই হবে না। কারণ তুমি ছোটবেলা থেকে 1 থেকে 10 পড়তে 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 তোমার ব্রেইনের যে পার্ট আছে, ব্রেইনের যে ব্রেইন টিস্যুগুলো বা ব্রেইন সেলগুলো আছে, ওগুলো ওটা গেঁথে গেছে, মেমোরি সেল আছে, আমাদের সবার মাথায় মেমোরি সেল আছে। এই মেমোরি সেলগুলো ওইগুলা তোমার ক্যাপচার করে রেখে দিছে, এই জন্য তুমি ওইগুলা কখনোই ভুলবা না। তারপরও তুমি ভুলে যেতে পারো, যদি তুমি একদম পড়ালেখা থেকে বাইরে থাকো, পড়ালেখা নাই, খালি সারাদিন খেলা খেলা খেলা, তখন তোমার ভুলে যাবা। তোমার প্রশ্ন তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার যদি ব্রেইনে মেমোরি সেলে মাথায় থাকেই, তাহলে আমি আজকে একটা রচনা বা আজকে একটা বাংলা কিছু একটা মুখস্থ করলাম, 2 দিন পরে এটা আমি কেন ভুলে যাই? এটারও একটা মেডিকেলে ব্যাখ্যা আছে, তোমাদের আহ জানার জন্য বলি। এটা কি শুনতে চাও, কেন আমরা পড়া ভুলে যাই? জি স্যার। শুনতে চাই। আমরা এটা 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 স্যার আমার সবারই অনেক কিছু মনে এটা থাকে না। সবারই খুব জানার ইচ্ছা যে আমরা কেন এত পড়া ভুলে যাই, আমরা এত এত করে পড়ি, তারপর বারবার করে আমাদের পড়া লাগে আমাদের মাথার মধ্যে। তোমরা কি বিজ্ঞান, তোমাদের সায়েন্স ক্লাস হয়েছে, বিজ্ঞান ক্লাসে কি তোমরা পড়ছো নিউরনের নাম শুনছো তোমরা? ও স্যার। স্যার নিউরন, মোবাইলে নিউরন হলো কি আমাদের ব্রেন সেলের ইউনিট, একক। মানে আমাদের মাথার মধ্যে অনেকগুলো এরকম নিউরন থাকে, আহ এরকম স্টার শেপ কিছু এরকম নিউরন থাকে, তোমরা নেটে সার্চ দিলে পাবা, এরকম মাথার মধ্যে নিউরন থাকে অনেক। আমি আর্টে এত বেশি ভালো না, নাহলে সুন্দর করে আর্টে দেখাতাম। মাথার মধ্যে এরকম নিউরন থাকে, এই নিউরনগুলো একটা নিউরন আরেকটার সাথে কানেক্টেড থাকে, তখন হলো যে ব্রেনের মধ্যে তোমার আমাদের এই ইনফরমেশনগুলো পাস হয়, এরকম একটা নিউরন সাথে আরেকটা নিউরন পাস হয়। কিন্তু এই নিউরনগুলা প্রতিনিয়ত হলো গিয়ে কি হচ্ছে, ডিভিশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, নিউরনগুলো মারা যাচ্ছে, আবার নতুন নিউরন হচ্ছে, আবার মারা যাচ্ছে, আবার নতুন নিউরন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের মেকানিজমটা বা সৃষ্টিকর্তা যাই বলো, মেকানিজমটা ব্রেনে এরকম করে দিয়েছে। তো যখন ধরো তুমি সাপোজ আজকে আদিল এই জিনিসটা মনে রাখছে যে কালকে আমি গরুর মাংস আর পোলাও দিয়ে ভাত খাইছিলাম, কিন্তু এই হঠাৎ করে এ মরে গেল, তখন সে ভুলে যায় যে আমি গরুর মাংস পোলাও দিয়ে
ভাত খাইছিলাম, 10 দিন পরে যার মনে থাকে না আরে কি দিয়ে জানি ভাত খাইছিলাম। এরকম পড়াটাও হলে ভুলে যায়। তাহলে আমাদের কেন 2 দিন পর পর পড়া লাগে? যদি আমার, তোমরা তো জানো না মাথার মধ্যে কোনটা মরে যাইতেছে। আমি তোমাদের কিন্তু একদম সিম্পল ভাষায়, তোমরা ছোট মানুষ যাতে সিম্পল ভাষায় বলো বুঝতে পারো এই জন্য বললাম। কিন্তু মেডিকেলের টার্মে কিন্তু আরো অনেক কিছু আছে, জটিল কিছু। তাহলে তোমার যে কোন নিউরন মরে যাবে তুমি তো জানো না, কোন সেল নিউরন ধ্বংস হয়ে যাবে তুমি তো জানো না। এই জন্য আমাদের প্রতিদিন পড়াটা বলতে হয়, রিভাইজ করতে হয়। প্রতিদিন 2 দিন পর পরে পড়াটা পড়তে হয়। ক্লাসেও আজকে বাংলা বলো, বিজ্ঞান বলো, ইংলিশ বলো, দেখো ডিভিশন না দিলে তোমার পরীক্ষায় কিন্তু একবার হলেও দেখা লাগে। তুমি আজকে পড়লা, আজকে পড়ার পর 7 দিন পর তুমি পরীক্ষা দিতে যাবা, ওইগুলো রিভিশন না দিয়ে তোমার কিন্তু এটা মাথায় থাকে না। ওইটা ব্রেনকে একটু গোতা দেওয়া লাগে, একটু খোঁচা দেওয়া লাগে, যে বাবা ঘুম থেকে উঠো, আমাকে একটু সাপ্লাই দাও। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমরা আবার পড়ালেখায় ফিরে যাই। এটাই তোমাদের বইয়েরই ম্যাথ, বইয়েরই একটা ম্যাথ। কি বলছে যে যে সংখ্যাগুলোর প্রথম অঙ্ক 8 এবং শেষ অঙ্ক 5, সেই 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলো? আমি কোশ্চেনটা স্যার আমি তোমাদের বইয়ের, বলবো আমি তোমাদের বইয়ের ভাষায় লিখিনি, কোশ্চেনটা একটু ঘুরায় দিছি, মানে কথাগুলো একটু চেঞ্জ করে দিছি, ওরকম বইয়ের মতো হুবহু তুলে দিইনি। স্যার আমি পারবো স্যার আমি বলবো যারা বলবো বলবো বলো, ওরা স্যার কেন আমি বলো? বলবো আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, অন্য বিশ্বাস বলো। স্যার দাঁড়ান একটু টাইম লাগবে যে দাঁড়াইতে পারবো না বাবা, বসে আছি। স্যার এটা আপনি একটু বলেন। কে পারবে বলো? স্যার আমি বলবো স্যার আমি আর আমি স্যার বলি, আমি পারবো স্যার আমি পারবো স্যার দাঁড়া স্যার দেখি, আমি বলবো ফাঁকিবাজ আছে কি? হাত তুলতেছে না, কোনো কথা বলতেছে না, ফাঁকিবাজ কি আছে দেখি তো। এখন কি সবাই আবার হাত তোলা শুরু করলো নাকি? আব্দুল্লাহ আকিব বলো তো। তোমার একটা শোনো, তোমাদের আরেকটা 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 গল্প বলি। আমাদের যখন, আমাদের তো ধরো মেডিকেলের মেডিকেলের পড়া অনেক কঠিন, পড়া মনে থাকে না। তো ধরো ক্লাসে স্যার কিছু একটা পড়াইলো, পড়ানোর পরে বলে সবাই ক্লাসে বুঝছো, সবাই খুব জোরে চিৎকার করে বলে হ্যাঁ স্যার বুঝছি। স্যার আমি চেষ্টা করছি বের করার। হ্যাঁ, হ্যাঁ বলতেছি দাঁড়াও। তারপরে যখন কোশ্চেন করা হয় যে কে কে পারবা, তখন সবাই জোরে বলে পারবো। কারণ যে চুপ থাকে ওরাই স্যার ধরে। এরপর থেকে আমিও কি করলাম, চুপ থাকতাম না, না পারলেও বলতাম যে স্যার পারবো পারবো। একদিন ধরা খেয়ে গেলাম, হাত তো তুললো, দাঁড়ালাম, পরে আর পারলাম না। এরকম যদি কেউ করো তাহলে ধরা খেয়ে যাবে। কে 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 চেষ্টা করছে? কে অন্য বিশ্বাস, কে চেষ্টা একটু করছে বলো? চেষ্টা করছি স্যার। স্যার আমি চেষ্টা বলবো করতেছো? আচ্ছা, ওই কে জানি বলতো, আর আমি আব্দুল্লাহ বলি, আকিবকে বলতে বলছিলাম, আব্দুল্লাহ আকিব বলো তো। সোজা কিন্তু, এগুলো খুবই সোজা। স্যার আমি বের করার চেষ্টা করছি। তো তুমিও বের করার চেষ্টা করছো, আর কি? আদিল বলো, আদিল বলো, আদিল অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছে, বলো আদিল। স্যার আমি কি ডাইরেক্ট বলে দেবো হ্যাঁ ডাইরেক্টই বলো, ডাইরেক্ট অ্যাকশন দাও। স্যার 8 9 9 9 9 9 9 9 5 স্যার 8 এর পরে কয়টা নয় বললা? স্যার 8 9 9 9 9 9 9 9 স্যার পরে 5 7টা 9 আচ্ছা গুড। আমি ভাবলাম আজকে আদিলে থামানো যাবে না, ও যেমনি নয় 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 বলা শুরু করছে, ও নয় নয় বলতেই থাকবে মনে হইতেছে। স্যার আমি ভাবতেছিলাম সবই ঠিক, শুধু 5টা 8-এর পরে দিছিলাম। না না শোনো, এই দেখো এটা বুঝো। দেখো এই ক্লাসগুলো আমি তোমাদেরকে বারবার পড়ানো, আমি আরো আরেকটা কথা তোমাদের প্রথম ক্লাসে আমি একবার বলছিলাম, যে দেখবা যে ক্লাসে অনেকে হাত তুলতেছে, স্যার আমি বলবো আমি বলবো, স্যার আমি বলি আমি বলি। আবার অনেকে দেখতেছি একটু আস্তে বসতেছে। এগুলো নিয়ে কখনো মন খারাপ করবে না, বা এগুলো নিয়ে কখনো চিন্তা করো না। তোমরা ছোট মানুষ, একটু কম্পিটিটিভ মনোভাব থাকবে, কারণ আমরা ক্যাডেট কলেজ পরীক্ষা কিন্তু অনেক বাচ্চাদের মধ্যে পরীক্ষা হয়, এবং ক্যাডেট কলেজের সিট কিন্তু খুব অল্প। আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলতেছি না। ক্যাট কলেজের সিট কিন্তু ধরো আমি যদি 50টা করেও সিট ধরি, প্রতিটা ক্যাট কলেজে 12টা ক্যাট কলেজে মাত্র 600টা সিট। সেখানে তোমার কিন্তু সারা বাংলাদেশে অনেকে পরীক্ষা দেয়। সো এটা নিয়ে মানে ভয় পাওয়ার কিছু নাই।
আমি জাস্ট তোমাদের ইন্সপায়ার করে বলছি, তাহলে তোমাদের ওরকম পরিশ্রম করতে হবে। যারা পারতেছো না, একটু কম করতেছো, সমস্যা নাই। আমার এখানে আগে বললে যে ফার্স্ট হবে, নাথিং লাইক দ্যাট। আমি তোমাদের আগের ক্লাসেও বলছি যে আমার কাছে ভালো স্টুডেন্ট কারা, যারা পরীক্ষায় ভালো করবে। ওই যে একটা কথা আছে না, বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়, যারা পরীক্ষায় ভালো করবে তারা। আজকে ক্লাসে চুপচাপ আসছো, বলতে পারতেছো না, এটা নিয়ে মানে ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ আমার কি হবে, তুমিও পারবা ইনশাল্লাহ একদিন। ওরা যারা পারতেছে, ওরা হয়তো একটু এর আগে হয়তো পড়ছে, বা এর আগে যখন ক্লাস 4 জিনিসগুলো পড়ানো হয়েছে বা আগের কাছে পড়ানো তখন হয়তো একটু বেশি মনোযোগ দিয়ে পড়ছে। তোমার এমন হইতে পারে যে তুমি তখন ক্লাস 4 তোমার পড়তে মন চায় না, তুমি ভালো মতো পড়ো নাই, অনেক কিছুই হইতে পারে। তো এই যে যারা আস্তে আস্তে ট্রাই করতেছে, আমি জানি যে এখানে তোমরা সবাই পারবা। এই যে যাদেরকে জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ, আকিব, অন্য বিশ্বাস, তোমরা চেষ্টা করতেছো, তোমরাও অ্যান্সার গুলো পারতা। তারপর তোমাদের অ্যান্সার গুলো পারলে এদিক সেদিক একটু ভুল হবে, হয়তো এই যে 5 এখানে দিবা, নাহলে 8 পিছিয়ে দিবা, এইরকম ছোটখাটো ভুল হবে। তো এগুলো কোনো ব্যাপার না, আমরা যখন আস্তে আস্তে করবো, আমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবো, বাসায় যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমাদের এই প্রবলেমগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে। আচ্ছা, 5 এখানে কেন দিব না আমরা, কারণ আমার এখানে বলেই দিছে যে শেষ অঙ্ক, একটা সংখ্যার শেষ অঙ্ক থাকবে 5। যদি আমরা এটা ক্ষুদ্রতম সংখ্যা করতাম, আমরা জানি আমাদের ক্ষুদ্রতম সংখ্যাতে স্যার আমরা শুরু করি 1 দিয়ে। মধ্যে শূন্য হবে। আমরা স্যার 9 মধ্যে শুধু শূন্য হবে, না হলে সব হ্যাঁ, ঠিক থাকবে। দেখছো এই যে দেখো, আদিল আদিল শর্টকাট টেকনিক করে ফেলছে, ওর কোনো কথা নেই, ও জাস্ট 9 গুলোর মধ্যে সব শূন্য বসাই দিছে। তাহলে এইগুলো হলো যে তোমার ইনস্ট্যান্ট। অনেকের হয়তো মাথায় রেখে তাড়াতাড়ি কাজ করতেছে, অনেকের হয়তো পরে কাজ করতেছে। আবার কেউ হয়তো ম্যাথ সাবজেক্টটা অনেক ভালো লাগে, সেই জন্য সে তাড়াতাড়ি পারতেছে, কারো হয়তো ম্যাথ ভালো লাগে না, সে হয়তো একটু পরে বুঝতেছে। তো এগুলো নিয়ে কেউ প্যারা খাবে না। যেমন নাইমা দেখো গালে হাত দিয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে হতাশায় একদম শেষ। ঠিক আছে, এইরকম নিয়ে কেউ কোনো প্যারা খাবা না। আমরা ইনশাল্লাহ সবাই একদিন সব শেষ করবো। আমরা এডিটর তোমাদের সাথে আছে, আমরা আছি। তো কেউ ভয় পাবা না, যেভাবে ক্লাসে পড়াচ্ছি জাস্ট ক্লাস ফলো করে যাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ইংলিশ ভার্সনে তো মাত্র দুজনের খালি প্রশ্ন করলে বলবে কি স্যার আমাদের দুজনের খালি এত প্রশ্ন করেন, এতগুলা ছেলে মেয়ে থাকতে। আইনন, জারিয়া, রাইসা, তোমরা কি পারবা? Yes, sir. Yes, sir. আইনন জারিয়ারে মনে হইতেছে পারবে না, ওর একটু কনফিডেন্সের অভাব আছে। আইনন জারিয়া বলো তো, স্মলেস্ট নাম্বারটা কি হবে? Well, smallest number 8, তারপরে মাঝখানে সবগুলা 0 হবে আর লাস্টে 5। ভেরি গুড। তাহলে দেখো এগুলা কিন্তু খুব ইজি জিনিস। আচ্ছা, আমরা একটু শর্টকাটে সবাই তাড়াতাড়ি রেসপন্স করবো, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, হ্যাঁ? তারপর আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, এই টপিকটা পড়ে ক্লাস শেষ করবো। আজকে বললাম না, আজকে ক্লাস শুধু তোমাদের থেকে ফিডব্যাক নেবো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু মনোযোগ দিয়ে নাও, হ্যাঁ? ঈশান পাঠক, Yes, sir. রিয়াদ আল মাহমুদ, Present, sir. মাইনুল ইসলাম ইয়াসিন, মাইনুল ইসলাম ইয়াসিন আছো? আব্দুল্লাহ আকিব, আব্দুল্লাহ আকিব তো ছিল, সে চেষ্টা করতেছিল। আচ্ছা, ইশতিয়াক আল তাইয়েব, ও প্রেজেন্ট স্যার। আচ্ছা। আরাবি মুতাসিম ভুইয়া, Yes, sir. মুতাসিম ফুয়াদ, আদিল, আদিল তো আছেই। Present, sir. হুম, তাসনিম তাবাসসুম, তাসনিম তাবাসসুমও আছে, আমি ক্লাসে দেখলাম। নুদরাত নাওয়ার কে আছো? Present, sir. ওকে, নুদরাত নাওয়ার আছে। নাইমা ইসলাম নেহা গালে হাত দিয়ে বসে ছিল, ও আছে। আচ্ছা, প্রাচুর্য দে, Yes, sir. মুনিম মহিউদ্দিন, মুনিম হাত তুলছিল মাঝখানে একবার, মুনিমও তাহলে আছে। মুনিম আছো না? Yes, sir. হুম, ভেরি গুড। নাজিবা নুজহাত, নুজহাত খান তো কি আমাদের ক্যাপ্টেন না আজকের? Yes, sir. নাজিবা নুজহাত খান ক্যাপ্টেন। জারিফ শাহরিয়ার মাহিম, জারিফ শাহরিয়ার মাহিম আছো? মাহাদি হাসান মারজান, Yes, sir. অর্ণ বিশ্বাস আছে। আচ্ছা, তারপরে আরাফ আবিদ, Yes, sir. মেহরাব হোসেন নিশাত, Yes, sir. আনিকা ফাতেমার আমি দেখতে পাচ্ছি, আনিকা ফাতেমা আছে, আইনুন জারিয়া, রাইসা মেহজাবিন দুজনে আছে। আচ্ছা, ঠিক আছে, শেষ।
ওকে, তাহলে আমরা আবার চলে যাই। এই যে তোমার যে জিনিসগুলো ছিল, আচ্ছা এখানে তো আরেকটা কোশ্চেন আছে, এটা আমরা পরে করতেছি। হ্যাঁ, এটা ক্লাস শেষে যদি সময় থাকে তোমরা এটা, যদি এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা আমরা একটা নতুন টপিক ওকে পড়বো। স্যার। নুসরাত দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। একটু একটু মনোযোগ দিয়ে শোনো, এই জিনিসগুলো তোমরা জানো, তারপরে আমি আবার বলতে চাই যাতে না ভুল করো, ঠিক আছে? মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো যার একের বেশি একটি সংখ্যা, আহ, যার কেবল দুইটি গুণনীয়ক। কি রে, কি ভুল লিখছি নাকি? স্যার না যার স্যার, এক এবং ওই সংখ্যায় শুধু গুণনীয়ক, দুইটি গুণনীয়ক আছে, সেটাই আচ্ছা মৌলিক সংখ্যা। এখানে একটা স্পেস হতো, যাই হোক, যার হলো দুইটা গুণনীয়ক থাকে, হ্যাঁ, একের বেশি একটি সংখ্যা মানে কেবল দুইটা। দেখো আমি একটু এই কথাগুলো অন্য কালার দিয়ে লিখছি, এক এবং কথাগুলো ওই ইম্পর্টেন্ট। সংখ্যা। দুইটা গুণনীয়ক থাকে। এখন গুণনীয়ক কি এটা তো জানো, তাই না? যেই সংখ্যাকে, আদিল বলো তো ওই ইয়েস গুণনীয়ক কি? স্যার। স্যার যে সংখ্যাকে ভাগ করে বিভাজ্য পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, স্যার তো যার যার শুধু গুণনীয়ক থাকবে, গুণনীয়কগুলো কি থাকবে, ওই সংখ্যাটা নিজে একটা থাকবে গুণনীয়ক, আর থাকবে এক। তাহলে এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। আরো সংখ্যা আছে, যে সংখ্যাটা দেখো তুমি 5কে কিন্তু অন্য সংখ্যাতে ভাগ দিতে পারবে না, ও শুধু 5 5 নিজেকে দিয়ে যায়, আর হলো 1 দিয়ে যায়। আর যৌগিক সংখ্যাকে ওর উল্টাটা, যার দুইটার বেশি গুণনীয়ক থাকবে। ইংলিশ ভার্সনের ক্ষেত্রে এটাকে প্রাইম নাম্বার বলে, প্রাইম নাম্বার গ্রেটার দেন 1। ও এই কারণটা হলো, এবং যেই সংখ্যাটা মৌলিক সংখ্যা মনে রাখবা সবসময় একের বেশি হবে, ঠিক আছে? মৌলিক সংখ্যা সবসময় একের বেশি হবে। তাহলে এক কি? এক মৌলিক সংখ্যা না, ঠিক আছে? স্যার স্যার এক এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? হুম, স্যার এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? আসতেছে, এটাও আমি পরবর্তী স্লাইডে তোমাদের জন্য রাখছি। আমি জানি তোমরা এই প্রশ্ন করবা, এই জন্য আমি এটা তোমাদের পরবর্তী স্লাইডে রাখছি, ঠিক আছে? এক মৌলিক সংখ্যা যোগসী, এটা আমরা একটু পরে দেখতে পারবো। আচ্ছা, তাহলে প্রাইম নাম্বার হলো দ্য প্রাইম নাম্বার হুইচ ইজ গ্রেটার দেন 1 অ্যান্ড হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস। আর যৌগিক সংখ্যার ইংলিশ হলো কম্পোজিট নাম্বার, যেটাও অলসো গ্রেটার দেন 1 হ্যাজ মোর দেন 2 ফ্যাক্টরস। আচ্ছা, দেখো যৌগিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা যে কথাটা বলছি ওইটা দেখো আবার আলাদা করে আমি আবার একটু লিখছি কতগুলো ইম্পর্টেন্ট লাইন, দেখো একটু ব্লু কালার দিয়ে লিখছি কতগুলো ইম্পর্টেন্ট লাইন। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। দেখো এই যে মৌলিক সংখ্যা একদম ক্রমভাবে আমি শুরু করছি, 2 3 5 7 11 13, এর মধ্যে সবচেয়ে ছোট হলো 2, এবং এই একমাত্র 2 হলো জোড় মৌলিক সংখ্যা। আর কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয় না। জোড় মৌলিক সংখ্যা একমাত্র 2, এই জন্য আমি এই কথাটা বোল্ড করে লিখছি। এবং অন্যান্য সব মৌলিক সংখ্যা হলো বিজোড় সংখ্যা। বুঝতে পেরেছো? প্রাইম নাম্বার এখানে কি বলছি, স্টার্টস ফ্রম 2, দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার। 2 ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার, অল আদার প্রাইম নাম্বারস আর অড নাম্বার। জোর বিজোড়ের ইংলিশ আইনন জারিয়া রাইসা মেহজাবিন। যদি কিছু না বুঝতে পারো বলবা, ঠিক আছে? Yes, যৌগিক sir. সংখ্যার ক্ষেত্রেই সেম কথাবার্তা, সবসময় একের বেশি হবে, অলওয়েজ গ্রেটার দেন 1, এবং দুইটার বেশি গুণনীয়ক থাকবে বা ফ্যাক্টর থাকবে, এটাকে আমরা বলতেছি কম্পোজিট নাম্বার। নুজাত খান ক্যাপ্টেন, কি বলতে চাও? শোনা যাচ্ছে না নাকি? স্যার শূন্য কেমন সংখ্যা? হ্যাঁ আসতেছি, 1 0 সব দেখো, এই দেখো পরবর্তী কথা আমি দেখো একটা বলে লিখছি, বিশেষ নোট। এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয়, 0 মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। এখন আমরা সংখ্যার অনেকগুলা, প্রথম ক্লাসে আমরা একদম আমাদের ম্যাথের প্রথম ক্লাসে আমরা সংখ্যার অনেকগুলা জিনিস পড়ছিলাম, অনেকগুলা প্রকারভেদ পড়ছিলাম, প্রাকৃতিক সংখ্যা, তারপরে আরো কি কি পড়ছিলাম মনে আছে? প্রাকৃতিক সংখ্যা পড়ছিলাম, বাস্তব অঙ্ক, বাস্তব অঙ্ক, বাস্তব সংখ্যা, অঙ্ক না আদিল, বাস্তব সংখ্যা, সংখ্যা স্যার, স্যার সংখ্যা তো ঋণাত্মক সংখ্যা না অঙ্ক স্যার? শুধু 9টা। হ্যাঁ ভগ্ন, শত সংখ্যা তো ঋণাত্মক ভগ্নাংশ, সংখ্যা। হ্যাঁ, আমরা সংখ্যা। আস্তে 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 আমরা গত ক্লাসে এই শূন্যকে অঋণাত্মক সংখ্যা, সাহায্যকারী অঙ্ক, অনেক কিছু নাম দিছিলাম। কিন্তু আমাদের আজকের পড়ার টপিক হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তার মানে এই মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যার মধ্যে 1 বা 0 পড়ে না, ঠিক আছে? তোমাদের যা জানার টপিক, আজকে যেহেতু আমরা দুইটা টাইপ পড়তেছি, মৌলিক সংখ্যার স্যার টাইপ যদি আর হলো, প্রশ্ন আসে এক মৌলিক না যৌগিক? এইভাবে প্রশ্ন আসবে না, কারণ তখন তুমি লিখবা এক মৌলিকও না যৌগিকও না। আমি এখানে যেভাবে লিখছি, এক মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, কোনো সংখ্যাই স্যার না। একটি সংখ্যা।
এক সংখ্যা, এক কি সংখ্যা তুমি বলো, কে কোশ্চেন করছো? স্যার আমি তো জানি না এই জন্য জিজ্ঞেস করলাম। স্যার আমি পারবো। স্যার পূর্ণ মৌলিক যোগ, সংখ্যা বাস্তব সংখ্যা। হ্যাঁ, এক হলো পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা। মৌলিক বা যৌগিকের প্রকারভেদের মধ্যে এক কোনো সংখ্যা না। কেন তোমরা বাংলার মধ্যে পড়ছো না যে উৎসভেদে শব্দ কয় প্রকার, 5 প্রকার, তৎসম, তদ্ভব, দেশি, এরকম বাংলাতে পড়ছো না প্রকারভেদ? এইটা একটা প্রকারভেদ পড়ছো। ইয়েস বাংলা স্যার। শব্দের আবার আরেকটা প্রকারভেদ পড়ছো না, মৌলিক শব্দ, যৌগিক শব্দ বা সাধিত শব্দ। তাহলে ওইটা ছিল এক প্রকারের প্রকারভেদ। আবার তোমার উৎস অনুসারে ছিল, একটা বাংলায় পড়ছো গঠন অনুসারে শব্দ 2 প্রকার, আবার উৎস অনুসারে পড়ছো 4 প্রকার বা 5 প্রকার, এক এক বই এক একটা দেওয়া। সেম এইখানেও সংখ্যার তো অনেকগুলো প্রকারভেদ আছে। এটা হলো মৌলিক যৌগিক সংখ্যা, মানে এটা যদি আমি বলি যে গুণনীয়কের উপর ভিত্তি করে সংখ্যা 2 প্রকার, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। ওই সংখ্যার মধ্যে 1 বা 0 কোনোটাই পড়ে না। এটা হলো মোদ্দা কথা, ঠিক আছে? ইংলিশে বলা 1 is neither a prime number nor a composite number, 0 is also neither prime or nor composite. ঈশান পাঠক, নিচের সংখ্যাগুলো দেখো, একটা অনুশীলন দিছে, নিচের সংখ্যাগুলো মৌলিক না যৌগিক তা চিহ্নিত করো। বলো 13 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? স্যার 13 মৌলিক সংখ্যা। ভেরি গুড। তারপরে বলো, আহ, কার নাম এখনো ডাকিনি, নুজরাত নাওয়ার। নুজরাত নাওয়ার বলো 29 কি সংখ্যা? নুজরাত নাওয়ার হয়ে গেলা? যৌগিক সংখ্যা। হ্যাঁ, 29 কি নো সংখ্যা? স্যার, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। 29 কে কোনো কিছু মৌলিক দিয়ে ভাগ সংখ্যা। যায় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার প্রাচুর্য এক দে, এবং ওই সংখ্যা দ্বারা প্রাচুর্য দে। জি স্যার। বলো 15 কি সংখ্যা? 15? 15 যৌগিক সংখ্যা। ভেরি গুড। আচ্ছা, তোমাদেরকে আরেকটা টেকনিক বলে দিই আমি। হুম, যেমন এই যে, যেমন একটু আগে যে নুডরাতে যেমন একটা প্রবলেম হলো যে 29 সংখ্যাটা দেখে এটা মৌলিক না যৌগিক কিভাবে বুঝবো। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আমরা একটা টপিক পড়বো, বিভাজ্যতা। বিভাজ্যতার আমরা কিছু সূত্র পড়বো। তারপরে তোমার ইংলিশ ভার্সন যারা ডিভাইজেবিলিটি, আমরা কিছু জিনিস পড়বো। তো কোন সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা 6 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা 5 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা 9 দিয়ে ভাগ যায়। আমরা এই কিছু সূত্র বা কিছু টেকনিক শিখবো। যখন দেখবো আমাকে একটা সংখ্যা দিবে, এই সংখ্যাগুলো কোনো টেকনিকের মধ্যে যাচ্ছে না, তার মানে এটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? যখন দেখবো ওই সংখ্যাগুলো কোনো টেকনিকের মধ্যে যাচ্ছে, তার মানে এটা যৌগিক সংখ্যা। টেকনিকের মধ্যে যাচ্ছে মানে কি, ওকে ভাগ করা যাচ্ছে, ওকে ভাগ করা যাচ্ছে মানে ও একটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। নিঃশেষে বিভাজ্য মানে ওর একটা গুণনীয়ক থাকতেছে বা ওর একটা ফ্যাক্টর থাকতেছে। তখনই আমরা বুঝে নিব যে ওর যেহেতু ওই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া এক্সট্রা ফ্যাক্টর থাকতেছে, 2 এর বেশি ফ্যাক্টর থাকতেছে, তার মানে ওটা হলো যৌগিক সংখ্যা, ঠিক আছে? এটা যখন আমরা আস্তে আস্তে পড়বো, এবং মৌলিক সংখ্যা তোমরা, আমি নেক্সট ক্লাসে তোমাদের একটা চার্ট দিয়ে দিব। আমি আজকে লিখতে ভুলে গেছি, আমার এটা দেওয়া উচিত ছিল। 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে আমি তোমাদেরকে লিখে দিব। হ্যাঁ, না এটা হোমওয়ার্ক। 1 থেকে 50 25টি। পর্যন্ত, তোমরা 1 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 50 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে খাতায় লিখবা, ঠিক আছে? 1 থেকে 50 পর্যন্ত, বাকি 50 আমি লিখে দিব। তাহলে তোমরা মুখস্থ করার দরকার নেই, তোমরা নিজেরাই দেখবে যে যখন পড়তে পড়তে একটু চোখ বোলাবা, তোমাদের নিজেদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এই ছোট ছোট সংখ্যাগুলা যায় কিনা। যেমন 29, হ্যাঁ, 23, এরকম কিছু সংখ্যা হলো কনফিউজিং, ঠিক আছে? দেখো 29-এর এখানে যেমন 29, 2, 9, আবার 39 ও কিন্তু 9 আছে, কিন্তু 39-এ কিন্তু আবার ঠিকই ও মৌলিক সংখ্যা না। এরকম কিছু কনফিউজিং। 13 দিয়ে ভাগছি। আবার দেখো স্যার 27। 13 দিয়ে ভাগছি। হ্যাঁ আমি জানি বাবা। আবার 27, 27 যেমন 3 দিয়ে ভাগ যায়, কিন্তু আবার দেখো 17, 17 হলো আবার মৌলিক সংখ্যা। তো তুমি যে একটা টেকনিক ইউজ করবা যে 7, 9 থাকলে এরকম হয়, তবে মৌলিক সংখ্যা যখন তোমরা নিজেরা বাইর করবা, তবে বেশিরভাগ মৌলিক সংখ্যা লাস্টে 1, 3, 7, 9 এগুলো থাকে বেশিরভাগই 7, 9 এইরকম থাকে, ঠিক আছে? তো 1 থেকে 50 পর্যন্ত তোমরা লিখবা মৌলিক সংখ্যা, বাকিগুলো আমি লিখে দিব। নাইমা কিছু বলবা? স্যার তাহলে নেক্সট ক্লাসের হোমওয়ার্কে 1 থেকে 50 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে ওগুলো লিখে আনবো। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হলো ওই যে একটা অঙ্ক, যে আমি পিডিএফটা যখন দিবা ওখানে লিখবা হোমওয়ার্ক, বলে দিছি যে এই অঙ্ক, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক। এটা একটা হোমওয়ার্ক, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখবা। আর হোমওয়ার্ক হইলো তোমাদের বইয়ে, হ্যাঁ, তোমাদের বইয়ে আগের দিন তো আমি হলাম যে
একদম বইয়ের সব দিয়ে দিয়েছিলাম। আগের দিন একটু বেশি হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকদিন একটা বন্ধ ছিল। এই জন্য হলো যে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আজকে হলো হোমওয়ার্ক কম, বইয়ের লাস্টের দিকে যে দুইটা পার্ট আছে ওই দুইটা ম্যাথ করে নেবা, ঠিক আছে। এই যে এরকম টাইপ ম্যাথ আছে দেখবা, এই যে সাজালে প্রথম অঙ্ক 6, শেষের অঙ্ক 7, এরকম টাইপ ম্যাথ আছে। এরকম টাইপ ম্যাথ হলো তোমাদের যেগুলো বইয়ের লাস্টের নিচে আছে দুইটা, মানে গতদিন যেগুলো হোমওয়ার্ক ছিল তারপরে বাকি যে অংশটুকু আছে শুধু ওইটুকু হোমওয়ার্ক, অল্প কিছু ম্যাথ। আব্দুল্লাহকে বলো। স্যার HW-টা আরেকবার দেখাবেন। এই যেগুলোটা আমি আবার বলতেছি, দেখো। প্রথম স্যার হলো 1 থেকে, হ্যাঁ নাইমা বলো। স্যার HW-টার PDF দিয়ে দেবেন না? দিয়ে দেবো, আমি রেজাল্টটা পিডিএফ দিয়ে দেবো। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক স্যার সংখ্যা, ঠিক আপনি আছে। আমাকে কোনো প্রশ্ন করেননি। হ্যাঁ, কাকে? তোমাকে? আপনি আমাকে কোনো কোশ্চেন করেননি। তোমার কোশ্চেন করি আসলে খেয়াল নেই তো এত মানুষের মধ্যে। আচ্ছা, না, ক্লাস নেক্সট ক্লাস তোমাকে প্রশ্ন করবো প্রথমে। ও, সহমৌলিক সংখ্যাটা বাকি আছে, ঠিক আছে। সহমৌলিক সংখ্যাটা কি দেখো, সহমৌলিক সংখ্যাটা একটু বুঝো, এটা একটু বাদ গেছে। সহমৌলিক সংখ্যাটা হলো বা কো প্রাইম নাম্বার, যখন সাধারণ গুণনীয়ক দুইটা সংখ্যা, সহমৌলিক সংখ্যা সবসময় দুইজনের মধ্যে হবে। সহ মানে কি? তোমরা দেখো, তোমরা একজন আরেকজনের কি সহপাঠী, তাই না? তোমরা একজন একজনের সহপাঠী, মানে একসাথে পড়ো। সহমৌলিক সবসময় দুইটা সংখ্যার মধ্যে হবে। দুইটা সংখ্যার গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, যদি যেমন 8-এর সাধারণ গুণনীয়ক কি কি আছে? 2, 4, তারপর 2, এরকম সাধারণ গুণনীয়ক আছে, তাই না? 4, 2 এগুলো সাধারণ গুণনীয়ক। 15-এর কি কি আছে? 15 হলো 3, 5। তো দেখো কোনোটাই কিন্তু সাধারণ মানে কি? সাধারণ মানে হলো, যদি আমরা ইংলিশে বলি কমন, দুইজনের মধ্যেই আছে, তাহলে ওর মধ্যে 2 নাই কিন্তু, ঠিক আছে। ওর মধ্যে 2 নাই, আবার এর মধ্যে 3 বা 5 নাই। তাহলে এরা হলো, যখন সাধারণ গুণনীয়ক সর্বদা শুধু 1 হবে তখন আমরা একে সহমৌলিক সংখ্যা বলবো। না থাকলে বা গুণনীয়ক না মিললে এরা কি সহমৌলিক? হ্যাঁ, যদি সাধারণ গুণনীয়ক 1 হয় দুইটা সংখ্যার মধ্যে, ঠিক আছে। ওর কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু পড়ি। এবং দেখো, শুধু মৌলিক সংখ্যা কি 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 মানে কে কে সহমৌলিক সংখ্যা হবে? যে কোনো দুইটা মৌলিক সংখ্যা সবসময় সহমৌলিক সংখ্যা হবে। তারপর দুইটা ক্রমাগত সংখ্যা, যেমন 14, 15, পাশাপাশি দুইটা সংখ্যা, ওরা সহমৌলিক। আমি যদি বলি 15, 16, ওরা সহমৌলিক। আমি যদি বলি 18, 19, এরা সহমৌলিক পাশাপাশি, ঠিক আছে। এই হলো সহমৌলিকের পদ্ধতি। তোমরা আবার যখন এটা পড়বা, নেক্সট ক্লাসে যখন কোনো প্রবলেম হবে প্রশ্ন করবা। হোমওয়ার্কটা আমি আবার এই স্লাইডে একটু কারেকশন করে লিখে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ধৈর্য সহকারে ক্লাস শোনার জন্য। কারো কোনো সমস্যা আছে? পিডিএফটা আমি দিয়ে দিব, হোমওয়ার্কটা আমি পিডিএফে আবার একটা স্লাইডে আমি অ্যাড করে সুন্দর করে লিখে দেব, ঠিক আছে। যে একটা ম্যাথ মাঝখানে ফাঁকা আমি লিখলাম এরকম হোমওয়ার্ক, ওই ম্যাথটাও আমি ওই স্লাইডের মধ্যে লিখে দেবো, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। ওকে স্যার। কারো কোনো ওকে সমস্যা স্যার। আছে? অথবা তোমাদের জিকের স্যারও চলে আসছেন। আমি আশা করি আজকের ক্লাসে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্যার। ঠিক আছে, তাহলে আহ ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে ক্যাডেটস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার ভয়েস অডিয়েবল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস কি অডিয়েবল? Yes, Yes, sir. Yes, sir. Yes, sir.